মণিকর্ণিকা ঘাটের আমি সেই জায়গাতে যাচ্ছি যেখান দিয়ে দাহ কাজ সম্পন্ন করা হয়, এই দশাশ্রমের ঘাট। এখানেই হয়ে থাকে সন্ধ্যাবেলায় ওয়ার্ল্ড ফেমাস সন্ধ্যা আরতি। বেনারসে একমাত্র বাংলাদেশের ঘাট এই দিকপাতিয়া ঘাট। আজকের এই ব্লগে আমি আপনাদের নিয়ে যাচ্ছি ভারতের সবচেয়ে প্রাচীন শহর কাশীর হৃদয়ে। আজ আমি বেনারসের একদম উত্তর প্রান্তের প্রথম ঘাট নমঘাট থেকে দক্ষিণের শেষ ঘাট ওসিঘাট পর্যন্ত পায়ে হেঁটে প্রত্যেকটি ঘাট তুলে ধরবো। কারণ এই ঘাটগুলো শুধু সিঁড়ি নয়, এখানে লুকিয়ে আছে বিভিন্ন রাজা মহারাজাদের ইতিহাস, বিভিন্ন দেবদেবীর পৌরাণিক কাহিনী, আর সেই সঙ্গে হাজার বছর ধরে মানুষের জীবন মৃত্যুর গল্প। কোথাও বুন্দি পারকোটা ঘাটের মতো অসাধারণ দেওয়াল চিত্র, আবার মণিকর্ণিকা ঘাটের চিতাভস্যের উপর দিয়ে হেঁটে যাওয়ার এক বাস্তব অভিজ্ঞতা। জানতে পারবো দশাশ্বমেধ ঘাটের পণ্ডিতদের কাছ থেকে কাশীর রহস্য, রাজা হরিশ্চন্দ্র ঘাট যেখানে 24 ঘন্টা চলে মানুষের শেষ যাত্রা। এছাড়াও চেতসিং ঘাট, দারবাঙ্গা ঘাট, কেদার ঘাট, অহল্যাবাই ঘাট, কাশী বিশ্বনাথ মন্দির করিডোরের মাধ্যমে পুরো ভারতবর্ষকে জানা। কারণ মনে করা হয় বেনারসের এই সব ঘাট দর্শন মানে পুরো ভারতবর্ষকে জানা। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ এটা শুধু ব্লগ নয়, এটা হতে চলছে আপনার জীবনের একটি শিক্ষণীয় বিষয়। চলুন আমরা ভিডিওটি শুরু করি একদম উত্তরপাড়ের প্রথম ঘাট নমঘাট থেকে। গুড মর্নিং গাইস, আমি জিৎ এবং আমার চ্যানেল জিৎ এন্ড জার্নির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বেনারস ভ্রমণের এমন একটি ভিডিওতে, যেটা নিয়ে কিন্তু খুব অল্প সংখ্যক ভিডিও ইউটিউবে রয়েছে। কারণ এই যে বেনারসের আশিঘাট থেকে নমঘাট বা নমঘাট থেকে আশিঘাট অব্দি প্রায় 84টি ঘাটের মতো ঘাট হেঁটে পরিদর্শন, এটা অনেকেই করতে পারেন না তাদের শারীরিক বা বয়সের কারণে। কিন্তু আজকে আমি বেনারসের এই যে অর্ধচন্দ্রাকৃত গঙ্গা নদীর পাশে গড়ে ওঠা এই প্রত্যেকটি ঘাট, যতগুলো ঘাট রয়েছে প্রত্যেকটি ঘাটের সংখ্যক কিছু ঐতিহাসিক বা পৌরাণিক কাহিনী আপনাদের সামনে তুলে ধরবো। পায়ে হেঁটে বেনারসের প্রত্যেকটি ঘাট দর্শন নমঘাট থেকে শুরু করব। আর এই নমঘাটের যে বিশেষত্ব সেটা হলো এই ঘাটে সবচেয়ে যে আকর্ষণের জিনিস সেটা রয়েছে এখানে নমচিহ্ন। অর্থাৎ এইখানে একটি আমরা যেটা দেখে বুঝতে পারি সেটা একটি পুরুষের হাত, একটি মহিলার হাত এবং একটি সন্তানের হাত, এবং দূরে রয়েছে আরো সবচেয়ে বড় হাত। আর এই ঘাটটি সম্পর্কে বলতে গেলে বেনারসে নবনির্মিত যে ঘাটগুলি রয়েছে তার মধ্যে এটা অন্যতম। এটা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এখানকার ভিত্তি স্থাপন করেন। আর বর্তমানে এই ঘাটটি একটি আধুনিকতার ছোঁয়া রয়েছে এই ঘাটে। আর আমি আপনাদের আরেকটি কথা বলি, এই যে নমঘাটটি রয়েছে এছাড়াও কিন্তু আরেকটু দূরে, এই সোজাসুজি আরেকটু দূরে কিন্তু আরো একটি ঘাট রয়েছে, সেই ঘাটটির নাম হলো আদিকেশব ঘাট। অর্থাৎ আদিকেশব ঘাট রয়েছে 1 নম্বরে এবং নমঘাট রয়েছে 2 নম্বরে। এভাবে আমরা প্রত্যেকটি ঘাট দেখতে দেখতে যাবো। চলুন এবার আমি দেখি সামনে কি ঘাট পড়ে। আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি, এই ঘাটের যে নমচিহ্ন সেটা কিন্তু বারবার এই ব্রিজ দিয়ে যত যাত্রীগণ আসেন বেনারস ভ্রমণে বা অন্যান্য জায়গায় যারা যান তাদের কিন্তু প্রত্যেকবার এই নমচিহ্ন, এই নমস্ত চিহ্ন দিয়েই কিন্তু সবাইকে প্রত্যেকবারই স্বাগত জানানো হয়। আরেকটি বিষয় সেটা হচ্ছে আমি কটার সময় ভিডিওটি স্টার্ট করলাম, মানে হাঁটা স্টার্ট করলাম, সেটা আপনাদের জানানো উচিত, যাতে পরে আমি আপনাদের আইডিয়া করে বলতে পারি এই যে 7 বা 7.5 কিলোমিটার ডিস্টেন্সের এই ঘাট পরিদর্শন সেটা কতক্ষণে আপনারা শেষ করতে পারবেন বা আমারই বা কতক্ষণ লাগে। ভাইয়া টাইম কিতনা হওয়া? হ্যাঁ টাইম কিতনা হওয়া? 8:07। তো এখন বাজে 8:07। 8:07 আমি নমঘাট থেকে হাঁটা শুরু করেছি। এবার আশিঘাট অব্দি হেঁটে যেতে দেখি আমার কতক্ষণ সময় লাগে, কারণ আমি তো আবার কিছুটা মানে আপনাদের ঘাট দেখাতে হবে, আমাকে কিছুটা ঘাট সম্বন্ধে বলতে হবে। আপনারা যদি শুধুমাত্র হেঁটে এই ঘাট পরিদর্শন করেন তার জন্য কতটা সময় লাগবে সেটাও কিন্তু আমি আপনাদের বলছি। তো বন্ধুরা, আমরা নমঘাট পার করে আমাদের পরবর্তী যে ঘাটটিতে আসলাম সেই ঘাটটির নাম হলো রাজঘাট। প্রাচীনকালে যেহেতু কাশীর রাজারা এই ঘাটের আশেপাশেই থাকতেন, তো সেই কারণে এই ঘাটটির নাম রাখা হয় রাজঘাট। এইবার আমরা পরবর্তী যে ঘাটটিতে আসলাম সেটার নাম হলো শ্রী পঞ্চ অগ্নি অখণ্ড ঘাট। এবার নেক্সট ঘাট কি রয়েছে চলুন। বন্ধুরা, এখন আমরা পার করছি নিষাদ রাজঘাট। আসলে বেনারসের যতগুলো ঘাট রয়েছে সবগুলো ঘাট সম্পর্কে তো সবগুলো ঘাটকে ডিটেলসে বলা তো সম্ভব নয়, তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো বিশেষ যে প্রত্যেকটি ঘাটেরই পৌরাণিক কাহিনী, ঐতিহাসিক কাহিনী রয়েছে, তো তার মধ্যে বিশেষ যেগুলো ঘাট সেগুলো সম্পর্কে আমি আপনাদের যতটুকু জানাবো। এইবার চলে এসেছি প্রহ্লাদ ঘাটে। এই দেখুন এখানে লেখা রয়েছে প্রহ্লাদ ঘাট। এই প্রহ্লাদ ঘাটেই বছরে একটিবার নরসিংহদেবের 5 দিন ব্যাপী মেলা হয়ে থাকে এই ঘাট চত্বরেই। চলো নেক্সট ঘাটে যাওয়া যায়। আর আমি একটা কথা আপনাদের বলি, এই যে ঘাট পরিদর্শন করতে করতে আমার হয়তো অনেক ঘাট মিস্টেক হয়ে যেতে পারে, তো সেটা ক্ষমার চোখে দেখবেন। তবে আমি যেগুলো দেখতে পাচ্ছি সেগুলোই আপনাদের আমি শেয়ার করব।
বন্ধুরা এখন আমরা পার করছি সাক্কা ঘাট। এখন আমরা চলে এসেছি নন্দীশ্বর ঘাট। এই ঘাটে কিন্তু অনেক ফিল্মের শুটিং হয়েছে। এই ঘাটটি ফিল্ম শুটিং এর জন্য বিখ্যাত। নন্দীশ্বর ঘাট পার করেই আমরা দেখতে পাবো গোলাঘাট। একটা সময় এই ঘাটে বিভিন্ন শস্য ক্রয় করা হতো জন্য এই ঘাটটির নাম গোলাঘাট। এবার আমরা চলে এসেছি ত্রিলোচন ঘাটে। আমি আপনাদের বলি, এই যে সিঁড়িটা উঠে গেছে একদম উঁচু উঁচু উপরে, এই উপরেই কিন্তু ত্রিলোচন মন্দির রয়েছে। আর এই ত্রিলোচন মন্দিরের নামে এই ঘাটটির নাম ত্রিলোচন ঘাট। বন্ধুরা এখন আমরা চলে এসেছি গয়া ঘাটে। এবার এই ঘাটে দেখুন আমার পিছনে সবাই কিন্তু পিণ্ডদান করছেন। এখান থেকে যারা গয়া যেতে পারেন না তারা এই গয়া ঘাটে এসেও পিণ্ডদান করতে পারবেন। অনেক অনেক মানুষ একসঙ্গে পিণ্ডদান করছেন এবং একজন পুরোহিত রয়েছেন, তিনি মন্ত্রপাঠ করছেন মাইক নিয়ে। আর এই যে এখানেই দেখুন লেখা রয়েছে গায়ে ঘাট, হনুমানগাড়ি ঘাট। অর্থাৎ এই যে উপরে বিহারের বাবা শ্যামল দাস তিনি এই ঘাটে থাকতেন এবং 1950 সালে এখানে একটি হনুমান মন্দির স্থাপন করেন, সেই জন্য এই ঘাটটির নাম হনুমানগাড়ি ঘাট। এবার আমরা চলে এসেছি লাল ঘাট। এবার আমরা পার করছি শীতলা ঘাট। শীতলা ঘাট। আর এইবার আমরা চলে এসেছি সেই বিখ্যাত বুন্ডি পারকোটা ঘাটে। দেখুন এখানকার জাস্ট আর্ট ওয়ার্ক গুলা দেখুন, কত সুন্দর চিত্রশিল্প, দেখতে যা লাগে জাস্ট অসাধারণ লাগে। আপনারা যখন নৌকা ভ্রমণ করবেন তখন দূর থেকে কিন্তু এই ঘাটটাকে অনেক সুন্দর লাগে, অনেক অনেক সুন্দর। বুন্দির রাজা মহারাজ রাও সুরঞ্জন এই ঘাটটি প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু বর্তমানে এই ঘাটের যে আর্ট ওয়ার্ক, যে দেওয়াল চিত্র, সেটা এত সুন্দর যার কারণে এখানে কিন্তু সব সময় ভিড় লেগেই থাকে। বেনারসে এমন কিছু ঘাট আছে যেগুলো শুধু চোখে দেখা নয়, সোজা হৃদয়ে গিয়ে ধরা দেয়। বুন্দি পারকোটা ঘাট ঠিক তেমনই একটি ঘাট। এই ঘাটের প্রতিটি দেওয়াল যেন এক একটি জীবন্ত ক্যানভাস। ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, বিভিন্ন ঋষিমণি, সাধুসঙ্গ, দেবদেবীর রঙিন দেওয়াল চিত্রে পুরো বেনারসকে এমন ভাবে তুলে ধরা হয়েছে যা দেখলে মন আর প্রাণ দুটোই জুড়িয়ে যায়। এখান দিয়ে হাঁটার সময় মনে হয় বেনারস নিজেই তার গল্পকে রঙের মাধ্যমে বলে দিচ্ছে। আজকের দিনে বেনারসের যেসব ঘাট সবচেয়ে ফটো ফ্রেন্ডলি, সবচেয়ে রঙিন আর প্রাণবন্ত, বুন্দি পারকোটা ঘাট নিঃসন্দেহে তাদের মধ্যে অন্যতম। এই ঘাটে এলে বোঝা যায় কাশী শুধু দেখার শহর নয়, কাশী হলো অনুভব করার শহর। তো বুন্দি পারকোটা ঘাট পার করে আমরা চলে এসেছি ব্রহ্মা ঘাটে। এই যে ব্রহ্মা ঘাট এবং পাশেই রয়েছে দুর্গা ঘাট। 1772 সালে নারায়ণ দীক্ষিত নামে এক সাধু এই দুটি ঘাট নির্মাণ করেছিলেন। এখানে আরেকটি ঘাটের নাম লেখা রয়েছে বিন্দু মাধব ঘাট। বেনারসকে নিয়ে আমি যত স্বপ্ন দেখতাম যে বেনারসে কবে যাব, আর বেনারসকে নিয়ে যখনই ভাবতাম তখনই মাথার মধ্যে একটি মাত্র জিনিস আসতো, সেটা হলো এই বেনারসের বিখ্যাত ঘাটগুলি। কারণ ঘাটই তো বেনারসের প্রাণ, ঘাটই তো বেনারসের আত্মা। এবার আমরা চলে এসেছি পঞ্চগঙ্গা ঘাট। পঞ্চগঙ্গা ঘাট বা পঞ্চগঙ্গা ঘাট, এই ঘাটটি দুটি কারণে অনেক বিখ্যাত। কারণ রামায়ণের স্রষ্টা তুলসী দাস এখানেই থাকাকালীন তার বিখ্যাত সাহিত্যকর্ম বিনয় পত্রিকা রচনা করেছিলেন। আর দ্বিতীয় কারণটি হলো এখানেই বেদের মহান পণ্ডিত স্বামী রামানন্দ তার শিষ্যদের দীক্ষা দিয়েছিলেন। এই যে এইখানে দেখুন সেই জিনিসগুলো কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। তো পঞ্চগঙ্গা ঘাট পার করে আমরা চলে এসেছি বালাজি ঘাটে। এই যে, আর এইখানে সবাই স্নান টান করলো ওরা। এইখানে লেখা রয়েছে বালাজি ঘাট। 1735 সালে রাঘবা বালাজি এই ঘাটটি প্রতিষ্ঠা করেছিলেন। আর এই ঘাটটি পার করলেই আমরা সামনে যে ঘাটটি দেখতে পাবো সেটা হলো জাতার ঘাট। জাটার ঘাট এবং আরেকটি ঘাট রয়েছে পাশে গালিওয়ার ঘাট। গোয়ালিয়রের রাজা জয়জিরাও সিন্ধিয়া এই গোয়ালিয়র ঘাট প্রতিষ্ঠা করেন এবং গোয়ালিয়রের অর্থ সচিব 1800 শতকের মাঝামাঝি এই জাতার ঘাট প্রতিষ্ঠা করেন। এইবার আমরা চলে এসেছি যে ঘাটটি, সেটা হলো রামঘাট। জয়পুরের রাজা জওয়াই জয় সিং
এখানে একটি রাম মন্দির এবং ঘাট নির্মাণ করেছিলেন। আচ্ছা, এখানে লেখা রয়েছে রামঘাট, মানে এটা হলো না রামঘাটের নবনির্মিত অংশ। এইখানে তৈরি হচ্ছে রামঘাটের আরো একটি নতুন নবনির্মিত ঘাট। এবার আমরা পার করছি গণেশ ঘাট। পেশোয়া শ্রী গণেশ মন্দির, এস্টাবলিশ 1807 এডি। দেখুন এখানকার আর্কিটেকচার গুলো দেখুন, জাস্ট কি সুন্দর। এইবার আমরা চলে এসেছি ভোঁসলে ঘাট। 1870 সালে নাগপুরের রাজা ভোঁসলে মহাশয় এই ঘাটটি নির্মাণ করেছিলেন। আর এই ঘাটের যে আর্কিটেকচার, এই ঘাটটা যে এত সুন্দর আর এত বড়, সেটা দূর থেকে এই ঘাটটা অনেকটাই সুন্দর লাগে। সবচেয়ে বড় দেখুন, জাস্ট কত বড় আর্কিটেকচার গুলো দেখুন। গঙ্গামহল ঘাট। 1864 সালে গোয়ালিয়রের রাজা জয়জিরাও সিন্ধিয়া এই ঘাটটি নির্মিত করেন এবং এখানে গ্র্যান্ড প্যালেস নির্মাণ করেন। বেনারসকে নিয়ে যখনই ভাবি তখনই কিন্তু মনে হয় যে এই যে গঙ্গা নদী এবং গঙ্গা নদীর পাশেই থাকা সেই পুরানো প্রাচীন যুগের সব ঘাট, প্রাচীন যুগের সব আর্কিটেকচার, মন্দির। এটা এমন একটি জায়গা, বিভিন্ন জায়গা থেকে সব রাজারা আসতেন এবং তারা নিজস্ব ঘাট তৈরি করতেন। তারা অন্যের কোনো ঘাটে স্নান করতেন না। তো যখন ওনারা আসতেন নিজস্ব ঘাট তৈরি করতেন এবং তারা যার নিজস্ব ঘাট, সেই নিজস্ব ঘাটে তারা স্নান করতেন এবং কিছুদিনের জন্য এখানে থাকতেন। আরেকটি ঘাটে চলে এসেছি কথা বলতে বলতে। এটা হলো শঙ্কটা ঘাট। 1825 সালে বেনিয়া পণ্ডিতের বিধবা স্ত্রী এই ঘাটটি প্রতিষ্ঠাতা করেছিলেন। শঙ্কটা ঘাট পার করে আমরা যেখান থেকে যাচ্ছি, এখানে মনে হয় কোনো অনুষ্ঠান হয়েছিল। এই যে এতগুলো ঘাট এখানে রয়েছে, প্রত্যেকটি ঘাটেই কিন্তু প্রত্যেকটা দিন কোথাও না কোথাও অনুষ্ঠান হতেই থাকে, কোথাও না কোথাও কিছু চলেই। আর এই যে এই ঘাট, বাপরে। এবার আমরা চলে এসেছি সিন্ধিয়া ঘাটে। সিন্ধিয়া ঘাটের যে সিঁড়িগুলো ছিল সেগুলো আবার রং করা হচ্ছে। এই যে এখানে লেখা রয়েছে সিন্ধিয়া ঘাট। 1830 সালে সিন্ধিয়াদের দ্বারা এই ঘাটটি নির্মাণ করা হয়েছিল। এবার চলুন সামনের দিকে যাওয়া যাক। সিন্ধিয়া ঘাট পার করে আমরা এখানে একটি মন্দির দেখতে পাচ্ছি, আর আমার পেছনেই বিভিন্ন বাবাদের আখাড়া রয়েছে এইখানে। মণিকর্ণিকা ঘাটের কাছে চলে এসেছি। তো এখন মণিকর্ণিকা ঘাটের কাছে চলে এসেছি। এখানে অনেক সাধু সংঘ বাবারা রয়েছেন, আর এটা হলো সেই মন্দির। আমি আপনাদের এই মন্দির সম্পর্কে বলছি। গঙ্গার ঢেউয়ের সাথে লড়াই করে দাঁড়িয়ে থাকা এই মন্দিরটির নাম হলো রত্নেশ্বর মহাদেব মন্দির। মন্দিরটি নিয়ে একাধিক পৌরাণিক কাহিনী ও লোককথা থাকলেও সবচেয়ে বেশি চর্চিত দিক হলো এই মন্দিরটি পেছনের দিকে প্রায় 9 ডিগ্রি কোণে হেলে আছে, যা ইটালির পিসার লিনিং টাওয়ারের থেকেও বেশি। মন্দিরের গর্ভগৃহ বছরের অধিকাংশ সময় জলের নিচে থাকে এবং গ্রীষ্মে যখন গঙ্গা নামে তবেই শুধু এর পুরো গঠন দেখা যায়। মণিকর্ণিকা ঘাটের কাছে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন সব সাইড দিয়ে কিন্তু বিভিন্ন গাছের লক, আর এইটাই হলো সেই দাহ করার জায়গা। মণিকর্ণিকা ঘাটের আমি সেই জায়গাতে যাচ্ছি যেখান দিয়ে দাহ কাজ সম্পন্ন করা হয়। আমার চারি সাইডেই আপনারা দেখতে পাবেন সব জায়গাতেই চিতা জ্বলছে চোখের সামনে দিয়ে একটু। আর যে চিতা ভস্য যে ছাই কাঠগুলো বেঁচে যায় সেগুলো এখানে জড়ো করা হচ্ছে। মণিকর্ণিকা ঘাটে চারপাশে শুধু চিতা আর চিতা। একাধিক শব্দের শেষকৃত্য চলছে। আগুনের তাপে বাতাস ভারী হয়ে আছে। আমি যেখান দিয়ে হাঁটছি সেই মাটির উপর শুধু ছাই আর ছাই। এখানে হঠাৎ করেই নিজের শরীরটা অচেনা লাগছে, কারণ আমার গায়ের খুব কাছেই কারো জীবনের শেষ অধ্যায় লেখা হচ্ছে। এখানে এসে বোঝা যায় আমরা যাকে আমি বলি সে আসলে খুব অল্প সময়ের অতিথি। বন্ধুরা, আমি মণিকর্ণিকা ঘাটে আবার আসবো, কিন্তু দিনে নয়, আমি আসবো গভীর রাতে, রাত ঠিক 2টোয়। সেই সময় এই ঘাট আরো ভয়ঙ্কর, আরো নীরব আর আরো সত্য হয়ে ওঠে। সেই ব্লগে আমি আপনাদের বোঝাবো জীবনের আসলে মানেটা কি। এখানে একটি কত সুন্দর পুরানো মন্দির রয়েছে। মণিকর্ণিকা ঘাট পার করলেই আমরা চলে যাব কাশী বিশ্বনাথ মন্দিরের করিডোরে। চলুন। বিশ্বনাথ মন্দিরের টোটাল গেট রয়েছে 4টি, আর সব 4টি গেটই ওই সাইড দিয়ে রয়েছে এবং
এই ঘাটটি এইখান দিয়ে আরেকটি নতুন তৈরি করা হয়েছে, কারণ এইখানে ছিল হচ্ছে ললিতা ঘাট এবং জলাসেন ঘাট। তো ললিতা ঘাট আর জলাসেন ঘাট এই দুটি ঘাটকে পুনর্নির্মাণ করে এখানে নতুন করিডোর বানানো হয়েছে, যেটাকে গঙ্গা দ্বারও বলা হয়। এখানে আমরা গতকালকে এসেছিলাম, রাত্রে এসেছিলাম, তো রাত্রে এখান থেকে উঠেছিলাম, কিন্তু অনেকটা উঁচু, অনেক সিঁড়ি পার করে উঠতে হয়। এটা সিঁড়ি রয়েছে, তারপরে ভেতরে গিয়ে আবার আরেকটি সিঁড়ি রয়েছে, ওটাও পার করতে হয়। বাবা কাশীনাথের সবাই দর্শন করে আসছেন, উপর দিয়ে সব প্রচুর লোক রয়েছে। তবে এখানকার সিকিউরিটি অনেক টাইট। বেশি রাত হয়ে গেলে কোনো একটা সময় নির্ধারণ করা রয়েছে, বেশি রাত হয়ে গেলে এই সাইডের ঘাট আর ওই দুই সাইড দিয়ে বন্ধ করে দেওয়া হয়, কাউকে আর আসতে দেয় না এইসব জায়গা দিয়ে। এই যেখানে লেখা রয়েছে ললিতা ঘাট, আর ললিতা ঘাটের উপরে যে মন্দিরের মতো দেখা যাচ্ছে, যে আর্কিটেকচারটা দেখা যাচ্ছে, সেটা কিন্তু নেপালের মন্দিরগুলোর মতো মনে হচ্ছে। ললিতা ঘাট। আর আমরা এখন যত সামনের দিকে এগোচ্ছি ততই ভিড় বাড়তে থাকছে, কারণ সামনেই রয়েছে দশাশ্বমেধ ঘাট। দেখুন এখানেও সেই পিণ্ডদান করা হচ্ছে, আর এই যে কত ভিড়, বিভিন্ন দোকানপাট, বিভিন্ন মানুষজন। আর এইভাবে আস্তে আস্তে এখানে আরেকটি ঘাট দেখতে পেলাম, এখানে লেখা রয়েছে মীর ঘাট। মীর ঘাট পার করেই আরেকটি ঘাটের নাম আমরা দেখতে পেলাম, সেখানে লেখা রয়েছে ত্রিপুর ভৈরবী ঘাট। এখন আমরা পার করছি বারাহি ঘাট, এবং বারাহি ঘাট পার করলেই দূরে দেখা যাচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে মানমহল ঘাট। চলুন কাছে চলুন, মানমহল ঘাটের একদম কাছেই দেখুন এই বিল্ডিং গুলো, দেখুন আর্কিটেকচার গুলো দেখুন, কি সুন্দর সব ডিজাইন, কি সুন্দর সব নকশা করা। এবার আমরা চলে আসলাম রাজেন্দ্র প্রসাদ ঘাট। এই দেখুন লেখা রয়েছে রাজেন্দ্র প্রসাদ ঘাট। 1979 সালে বারাণসী মিউনিসিপাল কর্পোরেশন এই ঘাটটি পাকা করে নির্মাণ করেন, এবং তারপরেই আমাদের প্রথম প্রধানমন্ত্রী রাজেন্দ্র প্রসাদের নামে এই ঘাটটি নামকরণ করা হয়। তো রাজেন্দ্র প্রসাদ ঘাট পার করলেই আমরা কিন্তু চলে আসবো দশাশ্বমেধ ঘাটে। বারাণসীর যতগুলো ঘাট রয়েছে তার মধ্যে কিন্তু অন্যতম একটি প্রধান ঘাট এই দশাশ্বমেধ ঘাট। এখানেই হয়ে থাকে সন্ধ্যাবেলায় সেই ওয়ার্ল্ড ফেমাস সন্ধ্যা আরতি। এই জায়গাতেই কিন্তু সেই সন্ধ্যা আরতি হয়ে থাকে। महादेव कहाँ से आया है तुम? हम बंगाल से आए हैं। बंगाल से गंगा नहाया? गंगा नहाया। हाँ, ममता दीदी का सरकार ठीक है उधर? आप लोग तो जानते ही है कैसे सरकार, कौन सा क्या सरकार बोलता है? कैंसिल। वो जीत बोले कुमार को छोड़ते पारबे ना, अभी मोदी आ जाए। आप ये बताओ इस घाट के बारे में कुछ बताइए। हर हर महादेव। मैं दिव्यानंद झा महेश पाठक मेरा नाम है। ये दशाश्वमेध घाट है, यहाँ पे 10 बार अश्वमेध यज्ञ हुआ है। इस घाट पे नहाने का बहुत महत्व है। यहाँ पे राम के पिता दशरथ जी 10 बार अश्वमेध यज्ञ किए हैं, इसलिए इस घाट का नाम दशाश्वमेध घाट है। विश्व प्रसिद्ध घाट है, विश्व के मालिक विश्वनाथ कोई न था। ए पार से ओ पार से बीच धारा में नहाने का व्यवस्था है। आगल पागल झागल सब इसी जगह आते हैं, कोई न थाते हैं, नहा के घर जाते हैं। हर हर महादेव। हमारा नाम विकास पांडे है। दशाश्वमेध प्रयाग घाट लाल मंदिर के नीचे हम लोग बैठते हैं। ये महारानी पुटिया स्टेट के नाम से भी जाना जाता है। इसको अहिल्याबाई होलकर जी द्वारा बना है। अहिल्याबाई होलकर जी वही है जो विश्वनाथ जी का पुनर्निर्माण कराई थी, और एक काशी है। हम यहाँ 6 जनरेशन से हम लोग यहाँ पे बैठ रहे हैं। हमारे 5 पुश्ते और हमको लेके 6 पुश्ते हम लोग यहाँ बैठते हुए हो गए हैं, और निरंतर ये परंपरा एक से दूसरी पीढ़ी, दूसरी तीसरी करते हुए हमारे तक पहुँची है। हम लोग यहाँ तमाम प्रकार के पूजा पाठ कराते हैं। हर प्रकार के किसी प्रकार पूजन पाठ करना है, यहाँ पे लोग नहाते हैं। ये प्रयाग घाट है। जो लोग माघ में, कुंभ में, प्रयागराज, इलाहाबाद जाके नहीं नहा पाते हैं, लाचार है, असमर्थ है जाने में, वो लोग इस प्रयाग घाट पे आके नहाते हैं, तो उनको प्रयागराज स्नान करने में फल मिलता है। और वहाँ दशाश्वमेध घाट इसलिए भी है क्योंकि यहाँ पे 10 बार अश्वमेध यज्ञ हुआ था, इसलिए यहाँ पे एक बार नहाइए और 10 बार अश्वमेध यज्ञ का फल पाइए। यहाँ की इस घाट की इस मान्यता है। पूरे विश्व के नाथ विश्वनाथ यहाँ पे विराजमान हैं, तो पूरे विश्व के लोग, न कि सिर्फ भारत देश के,
बल्कि पूरे दुनिया कोने से लोग यहाँ पे चले आते हैं। ये बनारस नगरी ऐसा है ही कि यहाँ पे जो एक बार आया वो यही का होकर रह गया। भगवान शंकर जब एक बार यहाँ पे आ करके वापस नहीं जा पाए तो हम आपका क्या ही औकात है, क्या ही सामर्थ्य है। यहाँ पे आकर के जब शंकर जी पहली बार आए इस काशी नगरी को देखने के लिए, उन तो यहीं आके यहीं बस गए। अपने पार्वती माता को, अपने पत्नी को भूल गए, अपने गण आदि को भूल गए, अपने बच्चे को भूल गए। जब परिवार में हाहाकार हुआ कि शिव जी कहाँ गए, शिव जी कहाँ गए, तब पीछे दौड़ते हुए गणेश जी आए। यहाँ पे पूरे विश्व को ढूंढते ढूंढते, पूरे ब्रह्मांड को ढूंढते ढूंढते जब यहाँ पे गणेश जी आए तो यहाँ गणेश जी भी स्थापित हो गए, जिनके नाम से आज भी ढूंढी राज गणेश। हाँ, ढूंढी राज गणेश इसलिए पूरे ढूंढते हुए आगे बस गए, इसीलिए इसका नाम ढूंढी राज गणेश जी है। यहाँ मणिकर्णिका घाट पे माता सती जब अपना देह त्यागी थी, जब उनको लेकर के भगवान शंकर जी अपने गोद में लेकर के पूरे देश दुनिया विश्व ब्रह्मांड का, पूरे यूनिवर्स का चक्कर लगा रहे थे, तब उस समय उनका शरीर खराब भी नहीं हो रहा था क्योंकि उस समय मच्छी का उत्पत्ति नहीं हुआ था, तो लेके घूमते रह गए। तो जब उनका उस समय विष्णु जी अपने चक्र में जब उनको माता सती को प्रहार किए तो उनका जब तमाम विभाजन हुआ तो उसमें से एक माता पार्वती सती माता का कुंडल मणि यहाँ पे, कान का मणि आकर के यहाँ पे गिरा मणिकर्णिका घाट पे, तब से उसका नाम मणिकर्णिका घाट है। यहाँ पे अष्ट भैरव भी है, 9 दुर्गा माता काशी का पूरा ध्यान रखती है। माता अन्नपूर्णा किसी को भूखा सोने नहीं देती है, इस काशी की पूरा रक्षा माँ दुर्गा करती है। ये काशी की महिमा है और भी बहुत महिमा है। काशी है ही ढूंढने के लिए। यहाँ जिस भी गली में जाएंगे, हर गली में आपको 10 से 5 शिव जी का मंदिर जरूर दिख जाएगा। कुछ मिले ना मिले, शिव जी का मंदिर जरूर मिलेगा। तो यहाँ पे ढूंढने का प्रथा है, ढूंढते रहिए और जितना ढूंढेगा 12 ज्योतिर्लिंग, 9 दुर्गा, अष्ट भैरव, तमाम 33 कोटि देवी देवता, चारों तीर्थ आपको यही काशी मिल जाएगा। आपके अंदर, हमारे अंदर ढूंढने का सामर्थ्य होना चाहिए, समय होना चाहिए। है आपके पास या आपके दर्शकों के पास? अगले बार आइए तो जरूर आइए और ढूंढते हुए आइए, न कि सिर्फ काशी को। काशी में जो तमाम प्राचीन से प्राचीन बने हुए हैं मंदिर आदि अनादि काल से, उसको ढूंढते आइए। नमः पार्वती पते हर हर महादेव और हर हर महादेव। अगल जी आते দশাশ্বমেধ ঘাট, প্রয়াগ ঘাট, আবার দশাশ্বমেধ ঘাটের, এইগুলো সব দশাশ্বমেধ ঘাটেরই অংশ। ভিড় দেখুন এখানকার। আর এইখানেই রয়েছে শীতলা ঘাট, এখানে নাম লেখা রয়েছে। অনেক জাগ্রত শীতলা মা মন্দির রয়েছে এবং ওনার নামেই এই ঘাটটির নাম রয়েছে শীতলা ঘাট। এইবার আমরা চলে এসেছি অহল্যাবাই ঘাট। ইন্দোরের মহারানী অহল্যাবাই হোলকার, যিনি 1778 সালে এই বেনারসে প্রচুর মন্দির এবং আধ্যাত্মিক স্থাপনা নির্মাণ করেন এবং তিনি 1780 সালে বর্তমানে কাশী বিশ্বনাথ মন্দিরের যে স্থাপত্য তিনি নির্মাণ করেছিলেন। অহল্যাবাই ঘাট পার করেই আমরা পেয়ে যাব মুন্সি ঘাট। পাশে রয়েছে মুন্সি ঘাট এবং এইখানে রয়েছে দারভাঙ্গা ঘাট। তবে এই ঘাটের যে স্থাপত্য শৈলীটি বারবার কিন্তু আপনাদের নজর কাড়বে। আর এই পুরো বেনারসের যে প্রত্যেকটি ঘাট রয়েছে তার মধ্যে আমি এখন যেখানে রয়েছি এটা হয়তো সেই জায়গা যেখান থেকে পরিষ্কার থাকলে, মানে মেঘাচ্ছন্ন যদি না থাকে, কুয়াশা যদি না থাকে, আপনি পশ্চিম প্রান্তের যত ঘাট সবগুলোই দেখতে পেতেন, এমনকি পূর্ব দিকে যত ঘাট সবগুলোই দেখা যেত। এখন এখান থেকে লাভ না হয়ে না यहाँ से नहीं এটা হচ্ছে সেই জায়গা যেখান থেকে সব দেখা যায়। দারভাঙ্গা ঘাট, হ্যাঁ দারভাঙ্গা ঘাট পার করে আমরা চলে এসেছি রানামহল ঘাট। চলুন সামনের দিকে। তো রানামহল ঘাট পার করে আমরা চলে এসেছি যে ঘাটটি, সেই ঘাটটির নাম 64 ঘাট। আর এখানে লেখা রয়েছে 64 ঘাট সম্পর্কে। এবার সামনের দিক যাওয়া যাক। এইবার আমরা চলে এসেছি দিকপাতিয়া ঘাট।
বেনারসে একমাত্র বাংলাদেশের ঘাট এই দিকপাতিয়া ঘাট। বাংলাদেশ থেকে যারা দেখছেন বা বাংলাদেশ থেকে যারা বেনারসে আসবেন তারা কিন্তু অবশ্যই এই ঘাটটি দেখে যাবেন, কারণ বাংলাদেশের রাজা দিকপাতিয়া 1830 সালে এই ঘাটটি নির্মাণ করেছিলেন এবং 1965 সালে উত্তরপ্রদেশ সরকার এই ঘাটটিকে পুনর্নির্মাণ আবার করেন, এই ঘাটটিকে আবার রিকনস্ট্রাকশন করেছিলেন। আমি বলবো বাংলাদেশ থেকে যারা বেনারসে ঘুরতে আসবেন তারা অবশ্যই এই দিকপাতিয়া ঘাটটি দেখবেন, কারণ একমাত্র বেনারসে এইটাই একমাত্র ঘাট যেটা কিন্তু বাংলাদেশের রাজা দিকপাতিয়া তৈরি করেছিলেন। আর সেই দিকপাতিয়া রাজার বংশধররা কিন্তু বর্তমানে বাংলাদেশের নাটোর জেলায় রয়েছেন। অবশ্য যখন এই ঘাটটি নির্মাণ করেন তখন কিন্তু বাংলাদেশ আর বাংলাদেশ ছিল না, পুরো বাংলাই ছিল, মানে পুরো ইন্ডিয়ার মধ্যেই ছিল। আজ তো বন্ধুরা দিকপাতিয়া ঘাট পার করে আমরা চলে এসেছি রাজাঘাটে। এইখানেও দেখুন কিছু একটা ক্রিয়াকলাপ চলছে, মনে হয় পিণ্ডদান চলছে। এবার রাজাঘাট পার করে আমরা চলে এসেছি নারদ ঘাটে। এইটা একটু মজাদার বিষয় আছে, আমি আপনাদের বলি আগে দেখাই। এই দেখুন নারদ ঘাট, ঠিক আছে। আর এই ঘাটের একটি মজাদার বিষয় কি মনে করা হয়, আচ্ছা নাম যেহেতু নারদ ঘাট মানে নারদ মুনির ঘাট, তো মনে করা হয় এই ঘাটে যদি স্বামী স্ত্রী একসঙ্গে স্নান করেন তাহলে বলে তাদের সংসারে কোনোদিনও অশান্তি হবে না, আরো অশান্তি বেড়ে যায়। ওই কারণে এই ঘাটে কেউ স্নান করে না। দেখুন একদম ফাঁকা, এই ঘাটটি সবসময় ফাঁকাই থাকে, কিন্তু আর বাকি যেগুলো ঘাট সবগুলো ঘাটেই কিন্তু স্নান করা হয়। আর এটা নারদ ঘাট পার করার সঙ্গে সঙ্গে আমরা যে ঘাটটিতে চলে এসেছি এই ঘাটটির নাম হলো মানসরোবর ঘাট। চলো সামনের দিকে যাওয়া যাক। তো আমরা মানসরোবর ঘাট পার করে চলে আসলাম খেমেশ্বর ঘাট, আর এখানেই রয়েছে বিখ্যাত খেমেশ্বর মন্দির। আর এমনকি তো বন্ধুরা আমরা মানসরোবর ঘাট পার করে চলে এসেছিলাম খেমেশ্বর ঘাট, এবং খেমেশ্বর ঘাট পার করলে আমরা পাবো কেদার ঘাট। আর এই যে কেদার ঘাট এবং খেমেশ্বর ঘাট এই দুটাকে বেনারসের বিখ্যাত বাঙালি টোলা বলা হয়। তো খেমেশ্বর ঘাট পার করে আমরা চলে আসলাম যে ঘাটটিতে, এই ঘাটটির নাম চৌকি ঘাট। তো এবার আমরা চলে এসেছি এখানে এখানে একটা কুণ্ডর মতো রয়েছে, উপরে যে সব দেবদেবী রয়েছে বা লেখার যে ধরন সেটা দেখে মনে হচ্ছে সাউথ ইন্ডিয়ান কোনো ঘাট। তো যদিও এখানে লেখা রয়েছে কেদার ঘাট এবং বিজয়নগর ঘাট, আর জায়গাটি অনেকটাই জমজমাট। তো এখানকার যে লেখাগুলো রয়েছে এবং মন্দিরের যে আর্কিটেকচারগুলো রয়েছে সেগুলো কিন্তু সব দক্ষিণ ভারতের মধ্যে চলে যায়, দক্ষিণ ভারতের মতো মনে হচ্ছে। তো এবার আমরা পার করছি কেদার ঘাট এবং বিজয়নগর ঘাট, আর অনেক উপরে একটি মন্দির দেখা যাচ্ছে। কেদার ঘাট পার করলাম, এবার ওই কেদার ঘাটের উপরেই রয়েছে গৌরেশ্বরী মন্দির, অর্থাৎ হরগৌরী শিবের একটি মন্দির রয়েছে। আর ওই ঘাটটি পার করে আমরা চলে এসেছি আরো একটি ঘাট, এই ঘাটটির নাম লালিঘাট। তো বন্ধুরা চলে আসলাম রাজা হরিশ্চন্দ্র ঘাটে। এই হরিশ্চন্দ্র ঘাট নিয়ে কিন্তু প্রচুর পৌরাণিক কাহিনী রয়েছে। বিশ্বামিত্র মুনিকে রাজা হরিশ্চন্দ্র সবকিছু দান করার পর যখন তিনি বেনারসে এসেছিলেন এই ঘাটে তিনি কর আদায়ের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। আর আমি আপনাদের বলি বেনারসে দুটি ঘাট রয়েছে, যে দুটি ঘাটে মৃতদেহ সৎ কাজ করা হয়, এক মণিকর্ণিকা ঘাট আর এক হলো এই রাজা হরিশ্চন্দ্র ঘাট। আমার সামনেই তিনটি চিতা রয়েছে, তবে তার মধ্যে দুটি চিতাতে শবদেহের সৎকার্য হচ্ছে আর পাশে আরেকটি চিতা সাজানো হচ্ছে। বিশ্বামিত্র মুনি রাজা হরিশ্চন্দ্রকে অনেকভাবে পরীক্ষা করেন, তবুও রাজা হরিশ্চন্দ্র কিন্তু তার সত্য ধর্ম পালন থেকে সরে দাঁড়ায়নি। তিনি তার সত্য ধর্ম পালন করে চলেছেন এবং সব শেষে পরে বিশ্বামিত্র মুনি রাজা হরিশ্চন্দ্রের সত্য ধর্ম পালন দেখে তাকে তার সম্পূর্ণ সাম্রাজ্য আবার ফিরিয়ে দেন। এই দেখুন এইখানে রয়েছে একটি মন্দির, এখানে শিবলিঙ্গ রয়েছে, এখানে যজ্ঞানুষ্ঠান হয়, এইখানেও যজ্ঞানুষ্ঠান হয়। এর মাঝখানে আমি একটু আপনাদের আপডেট দিয়ে দিই, আমি সেই সকাল 8টার সময় হাঁটা শুরু করেছিলাম, এখন প্রায় 11টা বাজতে চললো। মাঝখানে শুধু একবার একটু রেস্ট নিয়েছিলাম কারণ ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছিল জন্য। তো চলুন, আমাদের কাছে এখনো অনেক গুরুত্বপূর্ণ সব ঘাট রয়েছে। তারপর রাজা হরিশ্চন্দ্র ঘাট পার করার পর আমাদের পার করতে হবে হনুমান ঘাট।
এবার আমরা পার করছি গুলারিয়া ঘাট এবং গুলারিয়া ঘাট পার করার পরই আমরা যে ঘাটটি দেখতে পাচ্ছি সেটা হলো শিবালা ঘাট। তো শিবালা ঘাট পার করার পর আমাদের যে নেক্সট ঘাট সেটা হলো মহানির্বাণী ঘাট। তো মহানির্বাণী ঘাট পার করার পর আমরা যে ঘাটে এসেছি সেটার নাম হলো নিরঞ্জনী ঘাট। আর এই নিরঞ্জনী ঘাটটির সঙ্গে না নাগা সাধুদের একটি সম্পর্ক রয়েছে, যারা 19 শতকের দিকে এইখানে কুস্তির আখাড়া তৈরি করেছিলেন। নিরঞ্জনী ঘাট, চলো সামনে। তো বন্ধুরা, নিরঞ্জনী ঘাট পার করার পর আমরা চলে এসেছি চেতসিং ঘাটে। এবার এই চেতসিং এর ইতিহাস আমি আপনাদের সঙ্গে একটু বলি যে 1781 খ্রিস্টাব্দে চেতসিং 1781 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস এর সঙ্গে চেতসিং এর একটি যুদ্ধ হয়। এই দুর্গেই চেতসিং এর সঙ্গে ওয়ারেন হেস্টিং এর যুদ্ধ হয় এবং যুদ্ধে তিনি পরাজিত হয়ে এই দুর্গ ছেড়ে পালিয়ে যান। কিন্তু পরবর্তীকালে সেই বংশেরই মহারাজা রাজা প্রভু নারায়ণ সিং আবার ব্রিটিশদের কাছ থেকে এই দুর্গটি পুনরুদ্ধার করেন এবং নাম দেন চেতসিং ঘাট। তবে ও বাবা, এখানে হচ্ছে প্রি শুট চলছে। তবে এই ঘাটটি এত সুন্দর দেখতে, ঘাটটি অনেকটা সুন্দর দেখতে, তো এইখানে ওই জন্য বিভিন্ন ফটোশুট চলে। চলো নেক্সট ঘাটে। তো চেতসিং ঘাট পার করার পর আমরা যে ঘাট পার করছি সেটা হলো এখানে লেখা রয়েছে প্রেম ঘাট। আর আরো একটি ঘাট পাশেই রয়েছে, এই ঘাটটির নাম হলো প্রভু ঘাট। তারপর আমরা পার করছি পাঞ্চকোট ঘাট এবং তার পাশেই রয়েছে নিষাদ রাজ ঘাট। নিষাদ রাজ ঘাট পার করার পরে আমরা চলে এসেছি জৈন ঘাট। 1931 সালের পরে জৈন সম্প্রদায়রা এই ঘাটটি নির্মাণ করেছিলেন। এখানে কিন্তু মহাবীর জৈন রয়েছে। তো জৈন ঘাট পার করার পরে আমরা চলে এসেছি ভাচ্ছা রাজা ঘাট। আর এইবার আমরা চলে এসেছি, অতটা পরিষ্কার না বোঝা যাচ্ছে না, অতটা মা আনন্দময়ী ঘাট। আর এখানেও কিন্তু চলছে ক্রিয়াকলাপ। আর তারপরে রয়েছে মাতা আনন্দময়ী ঘাট। আচ্ছা আচ্ছা, মাতা আনন্দময়ী ঘাটেরই এই পুরোটা অংশ। 1944 খ্রিস্টাব্দে মাতা আনন্দময়ী ব্রিটিশদের কাছ থেকে এই ঘাটটি কেনেন এবং পাশেই একটি আশ্রম প্রতিষ্ঠাতা করান। আর মাতা আনন্দময়ী ঘাট পার করার পরে আমরা যে ঘাটে চলে আসবো সেটার নাম হলো জানকী ঘাট। এবং তারপরে রয়েছে বাধাইনি ঘাট। এইবার আমরা এসে পৌঁছালাম তুলসী ঘাটে। অনেক মানুষ জানে না এখানে গঙ্গা আরতি হয়। জায়গাটা একদমই ফাঁকা থাকে, যারা ভিড় ভাট্টা পছন্দ করেন না তারা কিন্তু এই ঘাটে এসে গঙ্গা আরতি দেখতে পারেন। এই ঘাটে যে গঙ্গা আরতি হয় এটা কেউই জানে না, মানে বেশিরভাগ মানুষই জানে না। তবে এইখানে আপনারা আসলে কিন্তু ধীরে ধীরে গঙ্গা আরতি সুস্থভাবে ফাঁকা জায়গাতে দেখতে পারেন। তো অবশ্যই আশি ঘাট বা দশমের ঘাটের গঙ্গা আরতি সেটা আলাদাই লেভেলের, কিন্তু যারা ভিড় পছন্দ করে না তাদের জন্য এই তুলসী ঘাটটা ঠিক আছে, একদমই ফাঁকাতে গঙ্গা আরতি হয়। তো যারা ভিড় টির পছন্দ করে তারা এখানে এসে দেখতে পারেন। আর আমরা প্রায় চলেই এসেছি। চলো, তো ফাইনালি আমরা আশি ঘাটের কাছে চলে এসেছি। আমার মনে একটু ভয় ছিল যে আদৌ কি পারবো কি না পারবো। অনেকে বলে যে 7 কিলোমিটার, এত ঘন্টা লাগে, অত ঘন্টা লাগে। এই এখানে একটি বাবা রয়েছেন, তিনি কিন্তু আমাকে আশীর্বাদ করছেন। বাঙ্গাল সাহেব, বাঙ্গাল। হ্যাঁ, আপ कैसे हो? हर हर गंगे, हर हर गंगे, हर हर महादेव। हर हर महादेव। তো বন্ধুরা, আমরা তুলসী ঘাট পার করার পর চলে এসেছি রেওয়া ঘাটে। হাতে বাবা, রেওয়া ঘাটে চলে এসেছি। 1779 সালে রেওয়া নরেশ এই ঘাটটি কেনেন এবং পরবর্তীকালে তিনি বেনারস হিন্দু ইউনিভার্সিটিকে ডোনেট করে দেন। রেওয়া ঘাট পার করার পর আমরা চলে এসেছি গঙ্গা মহল ঘাট। আর কিছুটা দূরেই আমাদের 80 ঘাট। চলে এসেছি প্রায় 80 ঘাটের কাছে। তো আমার একটা মনে ভয় ছিল যে অনেকে বলে যে 7 কিলোমিটার বা 7.5 কিলোমিটার হেঁটে যাওয়া সম্ভব হয় না। তো সেই কারণেই আমি অনেক সকাল সকাল শুরু করেছিলাম, তবে আমার কাছে কোনো অসুবিধা হয়নি।
আর সত্যি কথা বলতে আমি কিন্তু এখনো সকাল থেকে না খেয়েই আছি, কারণ ওই যে মনে হয়েছিল আমাকে করতেই হবে নমঘাট থেকে আশি ঘাটের যে ওয়াকিং পায়ে হেঁটে যে ঘাট দর্শন, এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, যাতে আমি পরবর্তীকালে মনে রাখতে পারি, আমাকে মনে করাতে পারি যে আমি সেই ব্যক্তি যে বেনারসে যে কটি ঘাট রয়েছে সব কটি ঘাট আমি পায়ে হেঁটে দর্শন করেছিলাম। তো এখন একটু বসবো, আর এই যে দেখুন আশি ঘাট লেখা রয়েছে এখানে, আশি ঘাট বা ওসি ঘাট। উপরে একটি মন্দির রয়েছে, আশেপাশে অনেক মন্দির রয়েছে, আর ওই সামনে চলুন কথা বলছি কিছু। তো বেনারসের যতগুলো গুরুত্বপূর্ণ ঘাট রয়েছে তার মধ্যে একটি অন্যতম এই আশি ঘাট বা ওসি ঘাট, যেটা কিনা একদম পশ্চিম প্রান্তে অবস্থিত। অনেকে এটাকে শেষ ঘাট বলা হয়, কিন্তু এটাই শেষ ঘাট নয়। ওসি ঘাট পার করে দূরে আরো একটি ঘাট রয়েছে, কিন্তু ওখানে আর যাবো না, এই ওসি ঘাট থেকেই ভিডিও আজকে শেষ করব। এখন আমি চলে আসলাম আশি ঘাটের একদম মেন করিডোর, যে সেইখানে জায়গাটি খুব সুন্দর একটি জায়গা, শান্তশিষ্ট, পরিষ্কার পরিচ্ছন্ন, ফাঁকা। আর আমি আপনাদের বলি, বেনারসে যে গঙ্গা আরতি হয় সন্ধ্যার সময়, যেটা হয় সেটা হচ্ছে দশাশ্বমেধ ঘাটে হয়, এবং সকালবেলা যে গঙ্গা আরতি হয় সেটা হয় আশি ঘাটে। এটা হলো আশি ঘাটের সেই গঙ্গা আরতির জায়গা। কেউ যদি সকালবেলা আশি ঘাটের গঙ্গা আরতি না দেখতে পারেন, তাহলে সন্ধ্যার সময় দশাশ্বমেধ ঘাটে দেখতে পারেন, অথবা যারা দশাশ্বমেধ ঘাটে যদি মিস করে ফেলেন তারা পরের দিন সকাল সকাল এখানে আসলেই আশি ঘাট থেকে গঙ্গা আরতি দেখতে পারবেন। সকাল 8টা যখন আমি যাত্রা শুরু করেছিলাম তখন বুঝিনি এই হাঁটা আমাকে এত গভীরে নিয়ে যাবে। এক ফোঁটা জল না খেয়ে, রোদ, ভিড়, ক্লান্ত শরীর নিয়ে আমি একটার পর একটা ঘাট ছুঁয়ে যাচ্ছিলাম। প্রতিটি ঘাট আলাদা, প্রতিটি ঘাটের গন্ধ আলাদা, প্রতিটি ঘাটের শব্দ, আলো, মানুষ সব কিছুই আলাদা। কোথাও সকালবেলা শান্ত স্নান, কোথাও মন্ত্র আর ধূপের গন্ধ, কোথাও জীবন শুরু হচ্ছে, কোথাও আবার শেষ। মণিকর্ণিকায় মনে হয়েছে জীবন খুব ছোট, দশাশ্বমেধে এসে আবার মনে হয়েছে জীবন অনেক বড়। কোথাও রঙিন চিত্র, কোথাও পোড়া কাঠের ছাই, কোথাও হাসি, কোথাও নিঃশব্দ বিদায়। বহু বছর ধরে যখনই বেনারসের কথা ভাবতাম, চোখের সামনে শুধু একটাই ছবি উঠে আসতো, অর্ধচন্দ্রাকৃত গঙ্গা আর তার পার বরাবর অসংখ্য ঘাট। মনে হতো কবে যাব, কবে প্রত্যেকটি ঘাট হেঁটে হেঁটে কাছ থেকে দেখব, কবে এর মাটি ছুঁয়ে দেখব। এই ঘাটগুলি নিয়ে যখন পড়ছিলাম, বিভিন্ন রিসার্চ করছিলাম, তখন আরো বেশি করে সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। আজ সেই সম্পর্কটা বাস্তব হয়ে দাঁড়ালো। শরীর এখন ক্লান্ত আর মনটাও অদ্ভুতভাবে শান্ত, কারণ আজ আমি শুধু ঘাট দেখিনি, আমি এই বেনারসকে ছুঁয়ে দেখেছি। কিছু স্বপ্ন থাকে যেগুলো পূরণ হলে শব্দ কমে যায়, অহংকার কমে যায়, মানুষটা একটু নীরব হয়ে যায়। আজ আমি ঠিক তেমনই নীরব। বেনারসের প্রত্যেকটি ঘাট দর্শন আমার কাছে স্বপ্নই ছিল, আজ আমি সেটা করতে পারলাম। বহু বছরের স্বপ্নটি আজ আমার পূরণ। আজ আমি সত্যিই খুব খুশি। আজ আমি নিজেকে ধন্য মনে করছি।